এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীতে 5ই জানুয়ারি প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া হয় এবং তারপরের থেকে গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই প্রায় 7ই ফেব্রুয়ারি থেকে একটানা সন্দেশখালী উত্তপ্ত ছিল এবং সেই ঘটনার জেরেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো সন্দেশখালীর ঘটনায়। গত 7ই ফেব্রুয়ারি থেকে সন্দেশখালী উত্তপ্ত হয়ে ওঠে। পোলট্রি ফার্ম জ্বালানো থেকে শুরু করে রাস্তা আটকে অবরোধ, বিক্ষোভ, স্থানীয় মানুষজন একের পর এক অভিযোগ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে এবং তাই সেই ঘটনার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান তাকেও গ্রেপ্তার করে রাজ্য পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত সাগরেদরা ছিল যাদের নাম উঠে আসছিল, সেই উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, তাদেরকেও একের পর এক গ্রেপ্তার করা হয়। এই ঘটনার জেরে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একের পর এক আমরা দেখেছি যে স্থানীয় যাদের গ্রেপ্তার করার পাশাপাশি যে সমস্ত অভিযোগ ছিল একটি বিশেষ ক্যাম্প করা হয়। সেই ক্যাম্প করে সন্দেশখালীর মানুষের অভিযোগ গ্রহণ করা হয়। সেই সমস্ত অভিযোগ গ্রহণের পাশাপাশি যে সমস্ত মানুষের জমি গায়ের জোরে বলপূর্বক এই শেখ শাহজাহান এবং তার সাগরেদরা দখল করেছিল, সেই সমস্ত জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার এবং সেই সমস্ত জমি ফেরানোর কাজও শুরু হয় এবং ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনারা জানেন, সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি এবং কেন্দ্রীয় বাহিনী, কিন্তু সেদিন শাহজাহান বেপাত্তা ছিলেন। 24শে জানুয়ারি ঘটনার 19 দিন পর ফের সেখানে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং বাড়িতে সেই সময় সমন দেওয়া হয়। 29শে জানুয়ারি সমন দেওয়া সত্ত্বেও ইডির দপ্তরে যায়নি শেখ শাহজাহান এবং তারপর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে সন্দেশখালী। উত্তর 24 পরগনার এই জনপদ একেবারে অত্যন্ত প্রচুর নদী নালায় ভর্তি, যাতায়াতের ক্ষেত্রেও যথেষ্ট বিপদসংকুলই বলা যায়। সেইখানে 30শে জানুয়ারি মাসের শেষ থেকে উত্তপ্ত হতে শুরু করে। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ শুরু হয়। 7 তারিখ তৃণমূলের মিছিল থেকে গ্রামবাসীদের উপরে হামলার চেষ্টার অভিযোগ হয়। আজকেই কলকাতা হাইকোর্টের আজকেই নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে আজকেই তুলে দিতে হবে সিবিআই এর হেফাজতে। সিবিআই এর হাতে তুলে দিতে হবে আজকেই শেখ শাহজাহান, সন্দেশখালীর ঘটনায় প্রধান অভিযুক্ত, যাকে ঘটনার 5ই জানুয়ারি ইডি প্রথম যেদিন গিয়েছিল সেই ঘটনার 56 দিন পরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। সেই শেখ শাহজাহানকে আজকেই সিবিআই এর হাতে তুলে দিতে হবে বলে নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। গত 7ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে গ্রামবাসীদের উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ ছিল। পাল্টা তাড়া করেন গ্রামবাসীরা এবং সেই ঘটনায় শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার দুজনের পোলট্রি এবং আলাঘরে অগ্নিসংযোগ করা হয়। শিবপ্রসাদের পোলট্রি এবং দোকানে ভাঙচুর করা হয়। 10 তারিখে আমরা দেখেছিলাম সন্দেশখালীতে 144 ধারা জারি হয়েছিল। উত্তম সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহ গ্রেপ্তার হয়। তারপরে সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকেও গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতৃত্ব তারা সন্দেশখালী অভিমুখে যাত্রা শুরু করেন। সরস্বতী পুজোর দিন সেখানে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অসুস্থ হয়ে সুকান্ত মজুমদার হাসপাতালে যান। অন্যদিকে তারপরে একে একে কখনো সুকান্ত মজুমদার, কখনো শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরী, বৃন্দা কারাত, একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সন্দেশখালীতে যেতে থাকেন। এরই মাঝে গ্রেপ্তার হয় শিবপ্রসাদ হাজরা। এমনকি রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজি রাজীব কুমারও সন্দেশখালীতে যান 21শে ফেব্রুয়ারি।
এরই মধ্যে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের আলাঘরে অগ্নিসংযোগ করা হয়। রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও গ্রামবাসীদের জমি ফেরানোর কাজ শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজিত মাইতির আলাঘরে আগুন লাগানো হয়, তাকে মারধর করা হয়, তার বাড়িতে গিয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে। সন্দেশখালীতে যায় একের পর এক কেন্দ্রীয় প্রতিনিধি দল, জাতীয় মানবাধিকার কমিশন, শিশু সুরক্ষা কমিশন, রাজ্য শিশু সুরক্ষা কমিশন, তফসিলি জাতি কমিশন, তফসিলি উপজাতি কমিশন। একের পর এক যান রাজ্যপাল স্বয়ং, সিভি আনন্দ বোস যান সন্দেশখালীতে। তারপর গ্রেপ্তার হয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজিত মাইতি। অন্যদিকে জামিন পান তৃণমূল সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আজ এই সন্দেশখালীতে এই যে সিবিআই তদন্ত, কোন কোন সার্বিকভাবে এই সিবিআই ঠিক কোন ঘটনার তদন্ত করবে, কি জানা যাচ্ছে? 5ই জানুয়ারি ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায়, সেদিন ইডি অফিসাররা যে মার খেয়েছিল তার ভিত্তিতে ন্যাজার থানাতে মোট 3টি এফআইআর হয়েছিল। সেই এফআইআর এর মধ্যে একটা ছিল ইডির অভিযোগের পরিপ্রেক্ষিতে, দ্বিতীয়টা ছিল ন্যাজার থানার অতঃপ্রণোদিত, আর তৃতীয়টি ছিল ন্যাজার থানার নিজের। আজকে ওই শতপ্রণোদিত যে এফআইআর এবং ইডির অভিযোগের পরিপ্রেক্ষিতে যে হয়েছিল, সেই দুটো এফআইআর এর ভিত্তিতে সিবিআই কে তদন্তের ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলে দেওয়া হয়েছে এই ঘটনা সম্পর্কিত এবং তদন্ত সম্পর্কিত কেস ডায়েরি সহ যাবতীয় ডকুমেন্ট এবং শেখ শাহজাহানকে আজকে বিকেল 4টের মধ্যে সিবিআই এর হাতে হস্তান্তর করে দিতে হবে। এই মুহূর্তে আমি ইডি এবং সিবিআই অফিসারদের সঙ্গে কথা বলে যা জানলাম, যদি বিকেল 4টের মধ্যে হস্তান্তর না হয় তাহলে ওরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। এটাই। একই সঙ্গে জানতে চাইবো, এর আগে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি বিশেষ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল। এই বিশেষ তদন্তকারী দলে সিবিআই এর অফিসার এবং রাজ্যের অফিসাররাও থাকার কথা ছিল। সেই বিষয়টিকেই চ্যালেঞ্জ করে ইডি আদালতের দ্বারস্থ হয়েছিল। আমি যেটা জানতে চাইছি, সেক্ষেত্রে এবার শুধুমাত্র সিবিআই এর হাতে কেন দেওয়া হলো, তার কি কোনো ব্যাখ্যা আজকের রায়ে দেওয়া হয়েছে? না, ওই অর্ডারটা ছিল সিঙ্গল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের। সেই নির্দেশের এগেনস্টে ইডি কিন্তু চিফ জাস্টিসের বেঞ্চে একটা আবেদন আনে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জয় সেনগুপ্তের নির্দেশের উপর স্থগিতাদেশ এখন আছে। ফলে ওই নির্দেশটা প্র্যাকটিক্যালি এখন কিন্তু কার্যকরী আর নয়। ফলে এই নতুন নির্দেশটাই কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী যাবতীয় তদন্তটা চলবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, 5ই জানুয়ারি যে 3টি এফআইআর দায়ের করা হয়েছিল, একটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, একটি শেখ শাহজাহানের পরিবারের এবং একটি নাজার থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তার মধ্যে ইডির দায়ের করা এফআইআর ভিত্তিতে তদন্ত হবে বলে খবর। বিশদে জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বিশদে জানাও, আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সন্দেশখালীর মামলার প্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে কি বলা হয়েছে, কোন ঘটনার তদন্ত করবে সিবিআই? দেখো, যে কথা বললে যে 5ই জানুয়ারি যে 3টি এফআইআর দায়ের হয়েছিল নাজার থানায়, একটি শতপ্রণোদিত এফআইআর, একটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এফআইআর এবং অপর একটি অভিযোগের ভিত্তিতে এফআইআর। এই 3টি এফআইআরের তদন্ত যখন শুরু হয়, তখন কিন্তু সমস্ত তদন্তের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল কলকাতা হাইকোর্টের। প্রথমে মামলাটি আসে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এবং বিচারপতি জয় সেনগুপ্ত যখন একটি সিট গঠন করে দেন এবং সেই সিট এই মামলার তদন্ত করবে এই নির্দেশ জারি করেন, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আসে রাজ্য সরকার। এবং রাজ্য সরকারের এই আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন এবং এই রায় যখন এই মামলার শুনানি চলে বা দীর্ঘ শুনানির জন্য বিভিন্নভাবে পরবর্তী শুনানির দিন ধার্য হয়, হঠাৎই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে বলা হয় যে শেখ শাহজাহান ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তাকে তাদের হেফাজতের প্রয়োজন এবং সেদিনকে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপরে যে হামলা হয়েছিল সেই হামলায় তাদের কাছে যে ফোন ট্র্যাকিং রেকর্ড রয়েছে এবং অন্যান্য যে সমস্ত তথ্য তাদের হাতে রয়েছে তার থেকে তারা মনে করছে এই তদন্তভার যদি স্থানীয় পুলিশ প্রশাসনের ওপরে থাকে বা প্রশাসনের কোনো তদন্তকারী সংস্থার উপরে থাকে তাহলে এই তদন্তের কাজ সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এবং সেখানে এভিডেন্স নষ্ট হবার সুযোগ রয়েছে। এরপরেই তারা দাবি করেন যে এই তদন্তভার সরাসরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। তার কারণ বিচারপতি জয় সেনগুপ্ত একজন সিবিআইয়ের আধিকারিক এবং রাজ্যের একজন আইপিএস অফিসারকে নিয়ে এই সিট গঠন করেছিলেন। প্রধান বিচারপতির কাছে দীর্ঘ শুনানি চলে এবং সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে দাবি ছিল সেই দাবি হচ্ছে যে শেখ শাহজাহানকে তারা যদি এই মুহূর্তে যদি তারা হেফাজতে না পান তাহলে তাদের তদন্ত প্রক্রিয়া পরবর্তীকালে থমকে যেতে পারে এবং এভিডেন্স আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি ইডির যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই আজকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে এবং আজ বিকেল 4টের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সন্দেশখালীর ঘটনা সিবিআই তদন্তের জন্য নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। এই তো চিফ জাস্টিসের বেঞ্চ কলকাতা হাইকোর্টের, সেটা গত সোমবার দিন বলেইছিলেন যে এই সন্দেশখালীর ঘটনা বা শেখ শাহজাহানের ঘটনা, বিশেষ করে শেখ শাহজাহানের ঘটনা বা তাকে গ্রেপ্তারি ইডি করতে পারে, সিবিআই করতে পারে, রাজ্য পুলিশও করতে পারে। রাজ্য পুলিশ তার 72 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে, যখন হাইকোর্ট থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং তার পরবর্তী ক্ষেত্রে ইডি সিবিআই তারা নানাভাবে তারা চাইছিল শেখ শাহজাহানকে তাদের হেফাজতে নেওয়ার জন্য, এবং এখানে হাইকোর্ট যখন এই দিয়েছেন সিবিআইকে, সুতরাং তারা সিবিআই তদন্ত করবে, কিন্তু তদন্তটা কিসে করবে এইটা আমরা এখনো বুঝতে পারছি না। আপনারা যদি জানেন আপনারা একটু বলবেন যে সন্দেশখালীর ঘটনা বলে বলা হচ্ছে, কোন ঘটনা? সিবিআই তদন্তটা কোনটা করবে? সন্দেশখালী তো কোনো ঘটনা, মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে নেজার থানায় যে এফআইআরটা দায়ের করা হয়েছিল, 3টি এফআইআর দায়ের করা হয়েছিল, তো সেই 3টি এফআইআর মধ্যে ইডি যে এফআইআরটা দায়ের করেছিল সেই এফআইআরটার ভিত্তিতেই তদন্ত করবে। তাহলে এটা বলুন, সন্দেশখালীর ঘটনা বললে হবে না, সেটা হচ্ছে সন্দেশখালীতে ইডি যখন শাহজাহানের বাড়ি অভিযান করেছিল তখন তাদের উপর যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের ঘটনার সিবিআই তদন্ত হলো। তো সন্দেশখালীতেই তো ঘটনাটা ঘটেছিল। সন্দেশখালীতে তারপরে অনেক ঘটনা হয়েছে। সন্দেশখালীতে তারপরে শুভেন্দু অধিকারী ঢুকতে গেছেন, সেখানে সুকান্ত মজুমদার গেছেন, তার সঙ্গে গেছে ছোড়া পার্টি, পাথর ছোড়া লোকজন, পুলিশের উপর পাথর বৃষ্টি হয়েছে, অনেক ঘটনা হয়েছে। সুতরাং সন্দেশখালীতে যদি আমরা সেটাই বলেছি, আমরা কিন্তু দর্শকদের তাই জানিয়েছি জয়প্রকাশ দা যে ইডির ঘটনার প্রেক্ষিতেই এটা হয়েছে। হ্যাঁ, মানে ইডির এফআইআর যেটা গত 5 তারিখে জানুয়ারির তারিখে যে ঘটনা, তার উপরে সিবিআই তদন্ত। এটা একটুখানি প্লিজ আপনাদের অনুরোধ, আমরা তাই জানাচ্ছি, আমরা কোনো তথ্যের কারচুপি করছি না, কলকাতা টিভিতে করেন, আপনাকে আশ্বস্ত করব। আমি অনুরোধ করছি, আপনারা দায়িত্বশীল আমি জানি, তাও অনুরোধ করলাম। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার।
আমরা আবারও ফিরে যাব, নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যে কথা তুমি বলছিলে, এখানে সুনির্দিষ্টভাবে কি কি আর বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে? এক, ইডির অভিযোগের ভিত্তিতেই সিবিআই তদন্ত করবে। এই তদন্তের ক্ষেত্রে কোনো নির্দিষ্টভাবে সিবিআই এর টিম সংক্রান্ত বিষয়ে কি কোনো নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের? সিবিআই কোন পার্টটা তদন্ত করবে? সিবিআই শুধুমাত্র তদন্ত করবে যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপরে যে হামলা হয়েছিল, সেই হামলার পেছনে কারা ছিল, সেই হামলায় কারা কারা সেই ঘটনার সঙ্গে যুক্ত, এবং যাদের বিরুদ্ধে যেটা আননোন এফআইআর হয়েছিল, মানে যেখানে বলা হয়েছিল প্রায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে বলা হয়েছিল প্রায় 800 থেকে 1000 মানুষের সমাগম হয়েছিল এবং তারাই হামলা চালিয়েছিল। কিন্তু যদিও অন্য এফআইআরে দেখা গেছে যে শতপ্রণোদিত যে এফআইআর, সেখানে প্রায় 3-4 হাজার মানুষ জড়ো হয়েছিলেন। অর্থাৎ সিবিআই তদন্ত করে সেই রুটে পৌঁছবার চেষ্টা করবে যে কার উস্কানি এবং কার ষড়যন্ত্রের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের ওপরে হামলা হয়েছিল। এটাই হবে তাদের। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 5ই জানুয়ারি ইডির ওপর যে হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, তার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব। দেখুন, আদালতের এই রায়কে আমি স্বাগত জানাই এবং আদালত আরো একবার প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মোটেও নিরপেক্ষ প্রশাসন নয় এবং পুলিশের উপর ভরসা নেই আদালতের, সিআইডির উপর ভরসা নেই আদালতের। সেই জন্য কেন্দ্রীয় সংস্থাকে দিয়েই তদন্তের দায়িত্ব দিয়েছে মহামান্য আদালত। মহামান্য আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাই এবং আমি মনে করি যে সিবিআই তদন্ত খুব গভীরভাবে হওয়া উচিত। এই ব্যক্তি যে একজন নটোরিয়াস ক্রিমিনাল, যাকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছিল, পলিটিক্যাল লিডার বানিয়েছিল, সেই ব্যক্তির রোল, ভূমিকাকে তদন্ত করে দেখা উচিত যে নারী পাচার থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, রোহিঙ্গাদের নিজের এলাকায় বসানো, এই সমস্ত কিছুতে এই ব্যক্তির কি ভূমিকা ছিল। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন।